কেমিস্ট্রি শুরু করছি। কেমিস্ট্রির চ্যাপ্টার 3 যেটা মেইনলি আমাদের এসএসসির কেমিস্ট্রিতে যেগুলা আছে, যে টপিক গুলা পরের দিকের চ্যাপ্টারও, সেটার একদম বেসিক হচ্ছে এই চ্যাপ্টারটা, চ্যাপ্টার 3। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা শুরু করছি চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 এর নাম হচ্ছে পদার্থের গঠন। চ্যাপ্টারটা কি তোমরা এর আগে পড়ছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তো মোটামুটি একটা আইডিয়া আছেই। তো শুরু করি তাহলে আমরা। তো প্রথমে যে টপিকটা আমার আছে সেটা হচ্ছে, যদি আমরা বলি পদার্থ, তাই না? তাহলে পদার্থ হচ্ছে কয় প্রকার মেইনলি? 3 প্রকার। কি 3 প্রকার? কি কি? কঠিন, তরল, বায়বীয়। আহ হ্যাঁ, সেটা ঠিক আছে, সেটা তো পদার্থের অবস্থার উপরে। আর আমি যদি বলি যে পদার্থের গঠনের উপরে, তাহলে 2 প্রকার না, মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ। হ্যাঁ। এখন মৌলিক পদার্থ কি আর যৌগিক পদার্থ কি? কেউ বলতে যে পারবা? সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ বাদে অন্য কোনো মৌল পাওয়া যায় না তাদের মৌলিক পদার্থ বলে। আচ্ছা, গুড। তাইলে সংজ্ঞাটা হচ্ছে, যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাই তো? হ্যাঁ। উদাহরণ দিতে পারবা? অক্সিজেন, তারপর নাইট্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। ওকে, গুড। তার মানে হচ্ছে আমাদের মৌল যেগুলো আছে, তাই না? তাইলে উদাহরণ হিসেবে যদি আমি বলি, তাইলে কি বলা যায়? এই যে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলা তো, তাই না? হ্যাঁ। এখন আমি যদি কোশ্চেন করি যে আচ্ছা এগুলা তো মৌলিক পদার্থ বুঝলাম, তাইলে আমি যদি বলি যে O2, সেটা কি হবে, মৌলিক না যৌগিক? মৌলিক। মৌলিক। আচ্ছা, মৌলিক। কেন মৌলিক? কারণ এটাকে ভাঙলে একটাই পদার্থ পাওয়া যায়, মানে অক্সিজেনে পাওয়া যায়। অক্সিজেনই পাওয়া যাবে, এছাড়া আর কিছু পাওয়া যাবে না, তাই তো? হ্যাঁ। তাইলে গুড। আর এখন পর্যন্ত তাইলে মৌলিক পদার্থ বলতে আমরা যেগুলো বুঝি আর কি, মানে যেগুলোকে আমরা অ্যাকচুয়ালি মৌল বলি, তাহলে এখন পর্যন্ত কয়টা মৌল আবিষ্কৃত হয়েছে পৃথিবীতে, বলতে পারবা? 118টি। 118টি। 118টি মৌল। আর কি আবিষ্কৃত, আর কি আবিষ্কৃত হওয়ার কোনো চান্স আছে, কি মনে হয়? হ্যাঁ আছে। আচ্ছা, তাহলে এর মধ্যে এই 118টা মৌল তো আমরা অলরেডি পেয়ে গেছি, যেটা দিয়ে আমরা আমাদের পর্যায় সারণী অলরেডি ফুলফিল করে ফেলছি, তাই না? তাইলে এখন 118টা মৌলের মধ্যে কয়টা মৌল হচ্ছে আমরা প্রাকৃতিক ভাবেই পাইছি, আর কয়টা হচ্ছে আমরা রিসার্চ করে বের করছি, বলতে পারবা? 98টা মৌলিক 98টি 98টা প্রকৃতিতে মৌল এবং হচ্ছে আমরা প্রাকৃতিক ভাবে পাইছি, তাই না? তার মানে প্রকৃতিতেই ছিল সেগুলা। আর 20টা কি? কৃত্রিম ভাবে মানে ল্যাবে তৈরি হয়েছে। গুড, 20টি কৃত্রিম। আচ্ছা, তো আমি তো হচ্ছে এই 20টাই আমি কেন তৈরি করলাম, সেটা কি বলতে পারবা? মানে কিভাবে তৈরি করলাম আমি এই জিনিসটা? তোমার হচ্ছে আমি এখানে পর্যায় সারণীতে আমি যখন দেখলাম, পর্যায় সারণীটা আমি যখন বানাইলাম, তখন কি দেখলাম যে পর্যায় সারণীটা ফুলফিল করার জন্য আমার 118টা দরকার, তাই না? এরপর আমি দেখলাম যে আমি প্রকৃতিতে কয়টা পাইছি, অনেক খোঁজাখুঁজি করে আমি কি দেখলাম, 98টা পাইছি। বাট বাকি 20টা হচ্ছে আমি পাই নাই। তো ওই 20টা আমি যেন পর্যায় সারণীটা যেন ফুলফিল করতে পারি, তখন সে করে রিসার্চ করে সেই 20টা মৌল হচ্ছে আমি বানাইছি, তাই না? ওই মানে তার মানে ওই ছিল আর কি। তো যেগুলো মিসিং ছিল ওগুলা ওভাবে রিসার্চ করে করে আমরা হচ্ছে ল্যাবে বানাইছি। ক্লিয়ার জিনিসটা? আর তাহলে যৌগিক জি আর স্যার। যৌগিক মৌল জিনিসটা কি, যৌগিক পদার্থ?
যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ দুইয়ের অধিক পদার্থ পাওয়া যায় গুড, দুইয়ের অধিক তাকে পদার্থ। দুই বা দুইয়ের অধিক, তাই না? দুই হলেও তো হবে। দুই বা দুইয়ের অধিক। আচ্ছা, তাইলে উদাহরণ যদি দেই একটা, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড। ওকে, H2 ভাঙলে কি পাচ্ছি? হাইড্রোজেন পাচ্ছি, এখানে হাইড্রোজেনও পাচ্ছি, অক্সিজেনও পাচ্ছি, তাই না? আমি যদি H2 কে ভাঙি, যেটা হচ্ছে পানি, তারপর হচ্ছে NaCl আছে, তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এরকম বহু পদার্থ আছে যেগুলোকে ভাঙলে আমরা হচ্ছে ওইটা ছাড়াও আরো অনেক কিছু পাই। তাইলে মৌলিক আর যৌগিক পদার্থ এটা মোটামুটি তোমরা পারোই, এটা তো বুঝছো। এখন হচ্ছে আমরা যদি পরের টপিকে যাই, পরের টপিক আমাদের কি আছে? পরমাণু আর অণু। পরমাণু আর অণু জিনিসটা কি বলতে পারবা? অণু হচ্ছে দুই বা দুইয়ের অধিক পরমাণুর সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। যদি মানে পরমাণুগুলো একটার সাথে আরেকটা যেভাবে যুক্ত হয়ে যেটা তৈরি হয় সেটাই অণু। আচ্ছা, তার মানে আমরা মেইনলি কি বলতে পারি? পদার্থের ক্ষুদ্রতম একক। রাইট, পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম একক। তো যেটা হচ্ছে মেইনলি একা থাকে, তাই না? একা একা থাকে বলতে, যেমন আমি যদি শুধু এখানে হাইড্রোজেন নেই, তাই না? বা হচ্ছে আমি যদি শুধু অক্সিজেন নেই, শুধু নাইট্রোজেন যদি নেই, তাহলে এগুলো কি আমার পরমাণু না? কারণ ওরা এখানে একা একা আছে, তাই তো? বাট এখন আমি যদি লিখি যে H2, অথবা হচ্ছে O2, অথবা আমি যদি লিখি যে N5, এরকম কোনো কিছু যদি লিখি, বা আমি যদি র্যান্ডম যদি একটা মৌল ধরে নিলাম যে যেটার নাম হচ্ছে X, আমি যদি লিখি এখন X100, এমন কোনো কিছু যদি লিখি, সেগুলো কি হবে? অণু, তাই না? কারণ ওগুলো তো একের অধিক আছে। আমি যদি ওগুলোকে ভাঙি তাহলে সেম জিনিসটাই কি হবে? দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরকম আমরা পাবো, তাই তো? বা হচ্ছে আমি এখানে কি লিখতে পারি? পানি, কার্বন ডাই অক্সাইড, এগুলো কি অণুই তো, নাকি? ক্লিয়ার জিনিসটা? তার মানে পরমাণু কি? পরমাণু হচ্ছে যে জিনিসটা একা একা থাকে, তাই তো? আর অণু কোনটা? অণু হচ্ছে একাধিক পরমাণু মিলে আমি হচ্ছে যে জিনিসটা পাচ্ছি। ক্লিয়ার? এখন এখানে একটা জিনিস হচ্ছে যে গ্যাসীয় পদার্থ যেগুলো আছে, যেমন ধরো যে এই যে নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো কি মেইনলি গ্যাস না? এগুলো তো আমরা আমাদের বাতাসে পাই, তাই তো? হ্যাঁ। তো এই গ্যাসীয় পদার্থ যেগুলো আছে আর কি, বেশিরভাগ গ্যাসীয় পদার্থ কিভাবে থাকে? আমাদের অণু হিসাবে থাকে। যেমন আমরা যদি অক্সিজেনকে যদি খুঁজে বের করতে যাই, তাহলে দেখবো যে অক্সিজেন হচ্ছে এই যে আমরা যেটা লিখলাম আর কি, ধরো অক্সিজেন, এই যে এটা এটা লিখলাম, তো এই একটা অক্সিজেন প্রকৃতিতে আহ হয়তো তুমি সেভাবে পাবাই না। সেটা কিভাবে থাকে প্রকৃতিতে? O2 হিসাবে থাকে। মিশ্র অবস্থায়। বুঝতে পারছো? সেম ভাবে নাইট্রোজেনও সেম এরকম থাকে, ওরা অণু হিসাবে থাকে, অর্থাৎ একা থাকে না, অন্য কোনো একটা ইয়াতে থাকে, ধরো N2, N5, এরকম কোনো না কোনো ভাবে তারা থাকে। বুঝতে পারছো? অণু ক্রিয়েট করে এরপর ওরা থাকে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এরপরে আমাদের যে টপিকটা, সেটা হচ্ছে মৌলের প্রতীক। এটা কি তোমরা এর আগে পড়ছিলা কখনো? হ্যাঁ পড়ছি। আচ্ছা, মেইনলি মৌলের প্রতীক বলতে কি বোঝায়? এখন ধরো আমিও একটা মানুষ, তুমিও একটা মানুষ, তাই না? বাট এখন আমাদেরকে চিনবে কেমনে? এখন তুমি যদি বলো ওয়ার্ল্ডে তো 700 কোটি মানুষ আছে, তাহলে সবার একটা আলাদা নাম আছে না? সে নাম দিয়ে তো একজন আরেকজনকে আমরা চিনি, তাই তো? তো এখন হ্যাঁ। মৌল তো আমার 118টা আছে। এখন আমি যদি শুধু মৌল বলি তাহলে কি আর হবে? আমাকে তো কোনো না কোনো একটা নাম দিতে হবে ওদেরকে, তাই না? তো মৌলের যে নাম, সেটাকে আমরা কি বলি? মৌলের প্রতীক, যেটা দিয়ে আমরা ওই মৌলটাকে আইডেন্টিফাই করি। তাহলে এখন মৌলের প্রতীক বের করার জন্য আমাদের হচ্ছে কয়েকটা শর্ত টাইপের আছে, বুঝছো? যেই শর্তগুলা দিয়ে হচ্ছে আমরা ওই মৌলটার নামকরণ করি, বা হচ্ছে ওই মৌলটাকে তখন আমরা ওই নামকরণ দিয়ে আমরা চিনি।
তাহলে প্রথম আমাদের যে শর্ত সেটা কি বলতে পারবা কেউ? এটা কি কেউ মৌলের পড়ছিল এর আগে? প্রথম অক্ষর বড় হাতের হতে হবে। হ্যাঁ হ্যাঁ, মৌলের নামের প্রথম অক্ষর বড় হাতের হতে হবে। হ্যাঁ সেটা একটা আছে, বাট আমরা যদি প্রথমে লিখি তাহলে সেটা কি হবে, বড় হাতের না ছোট হাতের সেটা তো পরে, লেটারটা কি হবে এটা ইংরেজি আমাদের বা আগে ইম্পর্টেন্ট না? অর্থাৎ মৌলের ইংরেজি বা ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে আমরা প্রতীকটা লিখি, তাই তো? স্যার ল্যাটিন ভাষাও না আছে? হ্যাঁ সেটা আমরা যাব পরে, ম্যাক্সিমাম ক্ষেত্রে। এটা যদি আমরা কি লিখতে পারি, অধিকাংশ ক্ষেত্রে, তাই না? তারপর আমরা কি লিখতে পারি, এখন মনে করো যে তোমার সেম নামের আমি যদি লিখি যে আমি ধরো প্রথমে কার্বন নিলাম, কার্বনে কি আছে সি, তাহলে এটার কার্বনের প্রতীক কি আমার সি, তাই তো? আবার ধরো এখন আমি যদি ক্লোরিন নেই, তাহলে ক্লোরিনেরও তো প্রথম অক্ষর যেটা সেটা কি সি, সি। তাহলে আমি কি এটাও যদি সি লিখি তাহলে আমি কি বুঝবো, সেই সি দিয়ে কি আমি কার্বন বুঝবো না ক্লোরিন বুঝবো, কি বুঝবো? আমি তো সেটা আইডেন্টিফাই করতে পারবো না, তাই না? আমি যদি একটা একটা সিম্বল দিয়ে যদি আমি দুইটাকেই যদি লিখি তাহলে তো আমি কে কোনটা সেটা তো আইডেন্টিফাই করতে পারবো না। তখন আমরা কি করব, পরের যে কোনো একটা অক্ষর আমরা নিব, যেটা আমাদের 2 নাম্বার শর্ত। যে ধরো এই কার্বনের নাম যখন আমরা নিছি, তখন হচ্ছে কি করলাম, কার্বনের প্রথম অক্ষর সি, এটা দিয়ে আমরা কার্বনকে আইডেন্টিফাই করলাম। বাট সি দিয়ে তো শুধু কার্বনই শুরু হয় না, আরো অনেক কিছুই শুরু হয়, যেমন ক্লোরিন শুরু হয়, তারপর হচ্ছে কপার শুরু হতে পারে, কোবাল্ট শুরু হতে পারে, ক্রোমিয়াম শুরু হতে পারে, তাই না? এরকম তো অনেকগুলা মৌল আছে, তো সবগুলাই যদি আমি সি লিখে দিই তাহলে কি হবে? তাহলে তো আর হবে না। তাইলে এখন আমি কি লিখলাম, ক্লোরিনের জন্য কি করলাম আমি সি, এরপর আমি এল একটা লাগাই দিলাম, তাইলে এই সিএল দিয়ে আমি শুধু ক্লোরিনকেই বুঝবো। সেম ভাবে কি আছে আমার, ধরো কপার আছে, এটাতেও তো আমি সিইউ। শুধু সি লিখতে পারবো না, তাই না? সিইউ। সি ইউ। আর ক্রোমিয়াম আছে, ক্রোমিয়ামকে কি লিখবো, সি আর, তাই না? তার মানে আমি যখন প্রথম অক্ষরটা যখন আমি দেখবো যে প্রথম অক্ষরটা দিয়ে আমার হচ্ছে না, বা সেটা এর আগে অন্য কোনো মৌলের ক্ষেত্রে আমি ইউজ করে ফেলছি, তখন আমরা তারপরের কোনো না কোনো একটা নিব, তাই তো? এখন আমার 3 নাম্বার যেটা, এখন আমার 3 নাম্বার যে শর্ত সেটা কি, আমাদের কেমিস্ট্রিতে এমন কয়েকটা মৌলের নামকরণ করা হয়েছে যেটা কিনা ইংলিশ দিয়ে করা হয় নাই, যেটা কিনা ল্যাটিন দিয়ে করা হয়েছে। অর্থাৎ কিছু মৌলের নাম প্রতীক, কিছু মৌলের প্রতীক ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। বলতে পারবা, এরকম কোন উদাহরণ দিতে পারবা? নাট্রিয়াম। সোডিয়াম, পটাশিয়াম, সিলভার, আয়রন, গোল্ড। সোডিয়াম, তো সোডিয়াম, হ্যাঁ। তো সোডিয়াম যদি আমি ইংলিশে লিখি তাহলে কি হয়, SODIUM, বাট আমি তো সেটা লিখছি না। সোডিয়ামের প্রতীক আমাকে কি দেওয়া, Na। হ্যাঁ, এই এনএটা কোত্থেকে আসলো, এটা হচ্ছে আমার ল্যাটিন যে ওয়ার্ডটা সেটা কি, নেট্রিয়াম। এই নেট্রিয়াম এখান থেকে কি পেলাম, এখন আমি যদি এন নিতাম, শুধু এন যদি আমি নিতাম তাহলে এন দিয়ে আমি মেইনলি কি বুঝাই, নাইট্রোজেনকে না? নাইট্রোজেন। তো আমি তো সেটা নিয়ে ফেলছি, তাহলে আমি এন এর পরে আরেকটা ওয়ার্ড আমি নিয়ে নিছি যেটা কি, আরেকটা লেটার আমি নিয়েছি যেটা কি এ, তাহলে এন এ দিয়ে তাহলে এখন আমি কি বুঝতেছি, সোডিয়াম, তাই তো? হ্যাঁ। তারপরে আমরা সবচেয়ে বেশি যেগুলা ইউজ করি সোডিয়াম, তারপর ধরো যে পটাশিয়াম, তাই না? পটাশিয়ামের ল্যাটিন নাম কি বলতে পারবা কেউ? ক্যালিয়াম। ক্যালিয়াম, ক্যালিয়াম থেকে ক্যালিয়ামের কে, কে যেহেতু এর আগে নেওয়া হয় নাই তাই শুধু কে দিয়েই আমরা হচ্ছে পটাশিয়ামকে আইডেন্টিফাই করতে পারছি, তাই তো? এরপরে এটা যদি আমি লিখে দিই, পটাশিয়াম, সিলভার, ওকে, সিলভার। তো সিলভার তো আমরা ধরো যে
সিলভারের ল্যাটিন নাম কি কেউ জানো? আর্জেন্টাম। আর্জেন্টাম, রাইট। সেখান থেকে আমরা কি নিছি? এ আর জি। এ আর জি, তাই তো। আমি যদি এ আর আর নিতাম তাহলে কি হয়ে যেত আমার? আর্গন। আর্গন হয়ে যেত। তাহলে আমরা এ আর জি তো তখন নিতে পারি নাই। আর যেগুলো লাগতে পারে তোমার, গোল্ডটা লাগতে পারে। সিলভার যেহেতু নিছি তাহলে এখন গোল্ড। গোল্ডের অরাম। ল্যাটিন নাম হচ্ছে আমার অরাম। অরাম থেকে আমি কি নিচ্ছি? এইউ। এইউ। আচ্ছা, বাকিরা বুঝতেছো তো সবাই? ওকে। আর দুইটা যদি আমি নেই, যেগুলো আমাদের মাঝে মধ্যে আসে, মোটামুটি এই চারটাই আমাদের তো সবচেয়ে বেশি লাগে, তাই না? আচ্ছা, কপার। কপারটা তো অনেক প্রায় আসে। কপারটা আমরা কোত্থেকে নেই? কিউপ্রাম, তাই তো। এই কিউপ্রাম থেকে আমরা কপারের প্রতীক কি পাই? সিইউ। আর হচ্ছে এ পাশে আর কি আছে? মার্কারি। মার্কারি জিনিসটা কি বলতে পারবা কেউ? পরিবেশ ক্ষতিকর পদার্থ। তা তো বুঝলাম, জিনিসটা কি? বাংলায় এটাকে আমরা কি নামে জানি? ধরো গোল্ড বলতে তো ধরো সোনা, তারপর হচ্ছে সিলভার বলতে তো রূপা, তাই না? মার্কারিকে স্যার আমরা পাথর। এইচজি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কিন্তু হচ্ছে আহ এই যে ধরো যে ল্যাটিন নাম যেগুলো আছে, এগুলো ধরো সোডিয়াম, পটাশিয়াম, সিলভার, গোল্ড, এগুলা এক মানে এই তিন চারটা মনে রাখলেই হবে। এসব সবগুলা কিন্তু মনে রাখার কোনো দরকার নাই, সবগুলা পরীক্ষার হলে ওইভাবে আসে না, শুধু শুধু এক্সট্রা মাথায় রেখে কোনো লাভ নেই। আচ্ছা, মার্কারি জিনিসটা হচ্ছে কি, যেটাকে আমরা লেড বলে আর কি, মেইনলি লেড না, সরি। মার্কারি হচ্ছে, আচ্ছা, মার্কারির পরে আমরা যেটা দেখবো সেটা কি, সেটা হচ্ছে লেড। লেড লেড হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে সেটার ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম, যেটা থেকে হচ্ছে পিবি। পিবি আমরা পাই, এটা হচ্ছে আমাদের লেডের প্রতীক। ঠিক আছে, আমরা এগুলা মোটামুটি জানলেই হবে, এর চেয়ে আর বেশি কিছু জানার দরকার নাই। মানে এগুলো তো তোমরা জানলা। আর হচ্ছে তোমাদেরকে স্যার পর্যায় সারণ, আয়রন। কোনটা? হ্যালো। আয়রন। হ্যাঁ, আয়রন আছে। আয়রনেরটা কি বলো তো? ফেরাম। ফেরাম, রাইট। ফেরাম থেকে কি? এফি, তাই তো। হ্যাঁ। ওকে। আর হচ্ছে বাকিগুলো ওভাবে আর না দেখলেও চলবে, মোটামুটি এগুলাই। আচ্ছা, তোমরা কি পর্যায় সারণী জানো? মুখস্থ আছে পর্যায় সারণী? হ্যাঁ স্যার। কত পর্যন্ত? 30। 30 পর্যন্ত। 30 পর্যন্ত মুখস্থ থাকলে খুবই ভালো, 30 পর্যন্তই দরকার আমাদের। আর হচ্ছে 30-এর পরে এই যে এখানে যে দুই তিনটা 30-এর বাইরে আছে না, যেমন হচ্ছে তোমার লেড, সিলভার, গোল্ড, মার্কারি, এই তিন চারটা একটু জেনে রাখো, ঠিক আছে। এগুলা হচ্ছে মাঝে মধ্যে আসে, তবে তোমাদের পরীক্ষার জন্য যা যা দরকার সেগুলো হচ্ছে মোটামুটি 30-এর ভিতর থেকেই তোমাদের কাজগুলো হয়ে যাবে, ঠিক আছে। তো তো আমরা তো হচ্ছে প্রতীক পর্যন্ত পড়লাম। তো এরপরে, আচ্ছা এখন আমাকে বলো, প্রতীকের পরে আমার যে বিষয়টা সেটা হচ্ছে সংকেত। তো প্রতীক আর সংকেতের মধ্যে পার্থক্যটা কি? প্রতীক হচ্ছে কত মৌলকে প্রকাশ পরিমাণ অনু করার জন্য রয়েছে এটা বলো। বলা আর হয়, আর সংকেত যৌগকে প্রকাশ করে। সংকেত হচ্ছে যৌগকে প্রকাশ করার জন্য যা গুড, ব্যবহার করা হয়। গুড। তার মানে প্রতীক দিয়ে আমি কি বুঝাই? প্রতীক দিয়ে মৌলকে ইন্ডিকেট করি, তাই তো। আর সংকেত দিয়ে কি করি? যৌগকে ইন্ডিকেট করি। যৌগকে ইন্ডিকেট করি, ওকে। তাহলে তো মৌল, যৌগ, তাই তো, এই দুইটা জিনিস তো আমরা জানি।
আরেকটা জিনিসের নাম কি তোমরা শুনছো, যেটার নাম হচ্ছে যৌগমূলক? হ্যাঁ। হ্যাঁ। যৌগমূলক জিনিসটা কি কেউ বলতে পারবা? আচ্ছা, তো যৌগমূলক যে জিনিসটা, যৌগমূলক দিয়ে আমি মেইনলি কি করি? যৌগমূলক দিয়ে আমি যেটা করি সেটা হচ্ছে আমার এমন কিছু যৌগ আছে যেগুলো হচ্ছে মনে করো যে তোমার মৌলের মতো আচরণ করে, ঠিক আছে? মানে ওরা একটা গ্রুপের মতো আচরণ করে। তো ওই গ্রুপে কি হয়, ধরো আমি যদি একটা যৌগমূলকের যদি তোমার এক্সাম্পল যদি দেই, ধরো যে NH4+, এটার একটা নাম আছে অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম। তো এরকম আরো অনেকগুলো যৌগমূলক আমার কাছে আছে যেগুলা কি করে মেইনলি, যেগুলো মৌলের কিন্তু মতো অ্যাকচুয়ালি মৌল। মৌলের এটা মতো কি এটা আচরণ কি করে। মৌল? এটা তো মৌল না, তাই না? না। বাট এটা কি করে? মৌলের মতো আচরণ করে। মৌলের মতো আচরণ করে। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমাদের কয়েকটা যৌগমূলকের হচ্ছে নাম একটু আমাদের জানা লাগবে, যেগুলো হচ্ছে পরীক্ষায় মাঝে মধ্যে আসে। ওগুলোর সংকেত তোমাকে লিখতে দিতে পারে। তো প্রথমে তো আমি তো একটা দেখাইলাম, যেটা হচ্ছে অ্যামোনিয়াম। এটা প্রায়ই আসে। এগুলো তোমাদেরকে একটু মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ করবা? এগুলা মুখস্থ করা ছাড়া আর কোনো ওয়ে আছে? না। না, কেমিস্ট্রিতে কিছু জিনিস আছে, যেমন ম্যাথ বা ফিজিক্স এর ক্ষেত্রে কি হয়, যে তুমি যদি আসলে তো সবগুলো সাবজেক্টে তো কিছু না কিছু তো তোমাকে একটু মুখস্থ রাখাই লাগে, তাই না? সবকিছু কি আর বোঝা যায়? ধরো তুমি বুঝবা কেমিস্ট্রি, তো তুমি অনেক কিছুই বুঝবা, 80%ই বুঝবা, বাট 20% জিনিস কিন্তু তোমাকে একটু মনে রাখা লাগবে। এখন এখন আমি যদি তোমাকে বলি যে অ্যামোনিয়ামের সংকেতটা এটা হচ্ছে, তুমি বুঝে বুঝে লিখবা, তাহলে তুমি বুঝে বুঝে কি এটা লিখতে পারবা? জিনিসটা তো একটাই, তাই না? এখন তুমি যদি বানায় বানায় লেখো তাহলে কি আর হবে? তাহলে তো আর হবে না। না। তার মানে কি, তোমাকে তো তাহলে এই কিছু জিনিস তো তোমাকে মুখস্থ রাখাই লাগবে, অর্থাৎ 20% জিনিস তো তোমাকে মুখস্থ রাখা লাগবে, তাই না? তো এই মুখস্থ রাখা জিনিসগুলোর মধ্যে এটা হচ্ছে একটা যৌগমূলকের যে সংকেতগুলা, মেইনলি সংকেতগুলো তোমাকে একটু মুখস্থ রাখতে হবে। কয়েকটা হয়তো ট্রিক দিয়ে মনে রাখতে পারো, বাট ম্যাক্সিমাম সংকেতই হচ্ছে কিছুটা মুখস্থই রাখা লাগে। তো এখানে যৌগমূলকের জন্য আমার প্রথমে যেটা আছে অ্যামোনিয়াম, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আরেকটা তোমরা সবসময় তো ইউজ করো, কার্বনেট ইউজ করো না? পটাশিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট ইউজ করো না? এই কার্বনেট নামটা শুনছো এর আগে? হ্যাঁ। হ্যাঁ স্যার। ইউজও তো করছো অনেক, তাই না? তাহলে এটার যে সংকেতটা সেটা কি? CO3 2-। আচ্ছা, এখন তোমাদেরকে, আচ্ছা আমি প্রথমে লিখে নেই, তারপর হচ্ছে একবারে লিখে দেই। হাইড্রোজেন কার্বনেটের নাম শুনছো তোমরা? জি স্যার। হাইড্রোজেন কার্বনেট, অথবা হচ্ছে এটাকে আমরা বাইকার্বনেটও বলতে পারি, অনেক জায়গায় এটাকে বাইকার্বনেটও বলে। বাইকার্বনেট বললে আমরা কি বুঝবো? এটা মেনলি হাইড্রোজেন কার্বনেট। আচ্ছা, কার্বনেটের সংকেতটা তো তোমরা দেখলা, তাই না? তাহলে এখন হাইড্রোজেন কার্বনেট যদি আমি বলি, তাহলে এটা সংকেতটা কি হওয়া উচিত? জাস্ট একটা হাইড্রোজেন অ্যাড হবে না এটার সাথে? শুধু এইচ এসে বলবো। শুধু এইচ এসে যাবে, তাহলে তো আমি কি পাবো? তাহলে এখানে হাইড্রোজেন কার্বনেট, তাই না? আর এখানে উপরের আহ আধানটা আধানটা যেটা, সেটা কি হবে? শুধু মাইনাস হবে। মাইনাস আগে কি ছিল? 2-, 2। এখন শুধু মাইনাস হইলো, তাই না? এই জিনিসটা আমি একটু পরে বুঝাচ্ছি, যে উপরের আধানটা অ্যাকচুয়ালি তুমি ক্যালকুলেট করতে পারবা, ম্যাক্সিমাম টাইমে ক্যালকুলেট করতে পারবা, কিছু টাইমে হয়তো একটু ব্যতিক্রম হইতে পারে। তারপর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে নাইট্রেট, এটাও খুবই ইম্পর্টেন্ট। তো নাইট্রেটের সংকেত আমার কি? NO3-। মাইনাস। আর কি আছে? ফসফেট আছে আমার। ফসফেটেরটা কি? PO4। -3 মাইনাস।
3 - তাই তো। আর আচ্ছা, আর হচ্ছে আরেকটা যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড তো তোমরা এর আগে ইউজ করছো না? এর আগে সোডিয়াম হাইড্রোক্সাইড। ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, সালফেট। কোনটা? সালফেট? হ্যাঁ, হ্যাঁ সালফেটও আমরা লিখবো। সালফেট আছে, তারপর হচ্ছে ফসফোনিয়াম আছে। তোমাদের বইয়ে কি এটা আলাদা চার্ট করে দেওয়া আছে? হ্যাঁ আছে। আচ্ছা, তাহলে বইয়ে যেগুলো দেওয়া আছে ওগুলাই হচ্ছে তোমরা একটু পড়ে ফেলবা আর কি, ঠিক আছে? একটু মুখস্থ করে ফেলবা ওগুলা। ওগুলা একটু লাগবে বইয়ের গুলা। তবে এই যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এগুলা, যেগুলো আমি এখানে লিখে দিলাম, মনে হয় এগুলাই বইয়ের মধ্যে আছে। আর একটা দুইটা হয়তো এক্সট্রা থাকতে পারে, ওগুলা একটু দেখে নিও। তো এখন আমি তোমাদেরকে যেটা বুঝাবো সেটা হচ্ছে, এই যে উপরে যে আধানগুলো আছে না, এই যে অ্যামোনিয়ামে কি দেওয়া এখানে প্লাস, কার্বনেটে কি দেওয়া 2 - তাই তো। হ্যাঁ হাইড্রোজেন কার্বনেটে কি দেওয়া শুধু মাইনাস। তো এগুলো আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, এখন আহ, তোমরা কি ওই টার্ম গুলা কি তোমরা এখনো পড়ছো? যে হচ্ছে উম, যেমন নাইট্রোজেনের যে আধান সেটা হচ্ছে 3 - হয়। তারপর হচ্ছে কার্বনের যেটা সেটা হচ্ছে +4 হয়। এরকম কোনো কিছু কি তোমরা পড়ছো এখনো? না করি নাই। আচ্ছা, তাহলে তাহলে আমরা এই জিনিসটা আর একটু পরে বুঝাবো, ঠিক আছে? আমরা যখন ওই জিনিসগুলো যখন আমরা কভার করব, এরপরে হচ্ছে আমরা আবার এই টপিকে একবার এসে তখন আমরা আরেকবার দেখাই যাবো নি যে উপরের আধানটা অ্যাকচুয়ালি তুমি কিভাবে ক্যালকুলেট করতে পারো, ঠিক আছে? তাইলে এখন আমরা যদি পরের টপিকে যদি যাই, আহ, কিছু যৌগ যেগুলো হচ্ছে আমাদের মোটামুটি পরেও, আরো পরে তো তোমরা মনে করো পুরা কেমিস্ট্রি পড়তে পড়তে তোমরা আরো অনেক কিছুই পাবা। বাট যেগুলা হচ্ছে আহ, আমরা মোটামুটি সব সময় যেগুলো আমরা ইউজ করে থাকি, ঠিক আছে? ধরো যে কোনো কাজে গেলে দেখা যায় যে ওই যৌগের সংকেতগুলো আমার লাগতেছে। তাইলে সেরকম কয়েকটা সংকেত যদি আমরা দেখি, প্রথমে আচ্ছা, ওইটা তো আমরা অ্যামোনিয়া মূলক দেখছিলাম তাই না? এখন আমি যদি বলি যে অ্যামোনিয়া, তাহলে এটার সংকেতটা কি হবে বলতে পারবা? এখানে কি ছিল অ্যামোনিয়ামের? এখানে একটা এইচ, এইচ একটা বেশি ছিল তাই না? NH4+ ছিল। তা আমি যখন একটা এখান থেকে যখন একটা হাইড্রোজেন যখন আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে, তখন সেখানে আমার কি হচ্ছে, সেটা হচ্ছে একটা যৌগ হয়ে যাচ্ছে যেটার নাম কি? অ্যামোনিয়া। আর অ্যামোনিয়া। আর সেটার সংকেত কি? NH3। সেম ভাবে কার্বন ডাই অক্সাইডের, এটা তো তোমরা জানোই, কার্বন ডাই অক্সাইড হচ্ছে CO2। তারপর কি কি আছে আমার? হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। এগুলো তো বলতে পারবা কেউ সংকেত গুলা? হাইড্রোক্লোরিক অ্যাসিড, মিথেন। এটা তো মনে করো যে মোস্ট ইম্পর্টেন্ট তাই না? আমরা তো কথায় কথায় এগুলা ইউজ করি, তাই এগুলো একটু আলাদা করে লিখে দিচ্ছি আর কি। ওকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে আমার HCl, তাই তো। তারপরে সালফিউরিক অ্যাসিড, H2SO4. সালফিউরিক অ্যাসিড H2SO4। তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইডের মূলকটা কি ছিল? একটু আগে দেখাইলাম না? OH-, রাইট। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কি হইতে পারে সংকেতটা? HOH মাইনাস কি? HOH HOH। ও না 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 Na সোডিয়াম তো Na Na। আর সোডিয়াম, সোডিয়াম থেকে কি আসলো আমার? Na, তাই তো। আর হাইড্রোক্সাইড মূলক আমরা কি জানতাম? OH-। তাহলে সোডিয়াম Na এখানে কি হিসাবে আসছিল? প্লাস, তাই না? সোডিয়াম তো আমরা কি জানি যে সোডিয়ামে 11টা প্রোটন থাকে না, যদি আমরা ওটা পরে আবার পড়বো। বাট এটা তো আমরা জানি যে সোডিয়ামে 11টা প্রোটন থাকে, 11টা ইলেকট্রন থাকে।
তো পরে হচ্ছে ওই হ্যাঁ একটা স্যার। ইলেকট্রন ও ছেড়ে দেয়, তারপর হচ্ছে ও একটা স্থিতিশীল অবস্থায় আসে। তো একটা ইলেকট্রন যখন ছেড়ে দেয় তোর ওর তখন যে আধানটা সেটা তখন কি হয়, +1 হয়, তাহলে Na প্লাস হিসাবে ও তখন থাকে আর কি, তাই না? এটা আমরা জানি না? হ্যাঁ। হ্যাঁ স্যার। তো Na হ্যাঁ প্লাস আসে, স্যার। আর ওই পাশে কি আসে, হাইড্রোক্সাইড। এখন হাইড্রোক্সাইডের মূলকটা আমার কি, OH মাইনাস না? তো এই যে মাইনাস। প্লাস আর মাইনাস এটা কি কাটাকাটি হয়ে গেল তো নাকি? তাহলে সংকেতটা তখন আমার কি দাঁড়াইলো, NaOH, তাই তো? হ্যাঁ বুঝতে পারছো? আচ্ছা, জি তারপর স্যার। হচ্ছে অ্যাসিডের মধ্যে আর আছে হচ্ছে ফসফরিক অ্যাসিড আছে। ফসফরিক অ্যাসিড তো শুনে তো বুঝতে পারতেছি যে না এখানে আহ ফসফেট আছে। ফসফরাস আসবে তাই না? ফসফরাস নামে কিছু একটা আসবে, তাই তো? ফসফরাস। তাহলে ফসফরাসের যেই হচ্ছে তখন আমরা একটা মূলক পড়ছিলাম না, ফসফেট PO4 পড়ছিলাম, হ্যাঁ। এই যে উপরে, এই যে এখানেই তো আছে। তাহলে ফসফরিক অ্যাসিড যখন কিন্তু হবে, স্যার ফসফেট তো PO4 আর উপরে 3 মাইনাস ছিল। উপরে 3 মাইনাস, হ্যাঁ। তাহলে এখন আমি যদি ধরো হাইড্রোজেন তো প্লাস হয় আমার, ম্যাক্সিমাম সময় তো হাইড্রোজেন প্লাস হয় তাই না? তাহলে এখন ফসফরাসের সরি ফসফেটের হচ্ছে যে মূলকটা, সেখানে তো আমার 3 মাইনাস তাই না, উপরে 3 মাইনাস না? হ্যাঁ তাহলে এখন হ্যাঁ। আমি যদি ওই -3 কে আমি যদি 0 বানাইতে চাই, মানে আমি যদি কাটাকাটি করতে চাই, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আমরা যেটা করলাম, তাহলে এখন আমি কয়টা হাইড্রোজেন আনলে জিনিসটা হবে আর কি? ধরো এখানে 3টা। হ্যাঁ 3টা, একটা হাইড্রোজেন একটা সোডিয়াম এনে কি হয়েছে, একটা সোডিয়ামের আমার আধান কত ছিল, +1 তাই না? আর হাইড্রোক্সাইডের আধান কত ছিল, -1। তাহলে সেটা এনে কি হয়েছে, +1 -1 তো কাটাকাটি হয়ে গেছে, এখন আমার কি আসছে, NaOH পেয়ে গেছি আমি, তাই না? তো যেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত। তো ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে কোন মূলকটা আসে আমার, ফসফেট মূলকটা আসে, তাই তো? যেটার হচ্ছে কি, যেটার হচ্ছে উপরের আধান কত, 3 মাইনাস। তো একটা হাইড্রোজেন প্লাসের আধান কত, একটা। তাইলে আমি যদি এখন এটাকে 0 বানাইতে চাই, তাহলে হাইড্রোজেন প্লাস আমার কয়টা লাগবে, 3টা লাগবে না? 3টা লাগবে। হুম। তাইলে ফসফরিক অ্যাসিডের সংকেত তাহলে কি দাঁড়াইলো, 3টা হাইড্রোজেন আসলো আর একটা ফসফেট আসলো। বুঝতে পারছো? ক্লিয়ার নাকি আরেকবার বুঝাবো? কারো কনফিউশন জি থাকলে স্যার। স্যার বলো। PO4 কিভাবে? PO4 কিভাবে, এই যে ফসফেটের যে সংকেতটা সেটা কি, PO4 3 মাইনাস না? ও হ্যাঁ হ্যাঁ। তাহলে সেই উপরে 3 মাইনাসটা তো চলে গেল এই 3টা হাইড্রোজেন আসার কারণে, তাই না? হ্যাঁ তাহলে থেকে গেল কি, শুধু PO4। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তারপর এখন আমি যদি বলি যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সেটার সংকেত কি হবে? এটা শুনে প্রথমে কি বুঝছো, স্যার প্রথমে এখানে অ্যালুমিনিয়াম আসবে, অ্যালুমিনিয়ামের সংকেতটা আসবে না? তাহলে অ্যালুমিনিয়াম কি হিসাবে থাকে আমরা জানি, নর্মালি Al3+ হিসাবে থাকে না? এটা তো জানো তাই না? আমরা এগুলো পড়বো, সমস্যা নাই, কে কি হিসাবে থাকে, কেন থাকে না থাকে, এগুলো আমরা পরে পড়বো, জাস্ট এখন আর কি দেখানোর জন্য একবার বলে যাইতেছি যে অ্যালুমিনিয়াম 3+ হিসেবে থাকে, তাই না? এটা তো আমরা দেখছি। ম্যাগনেসিয়াম কি হিসাবে থাকে, 2+ হিসাবে থাকে, অ্যালুমিনিয়াম 3+ হিসাবে থাকে। পড়ছো এগুলা নাকি নাকি পরে পড়াবো এই জিনিসগুলো আবার? স্যার মানে ভালো মতো পড়া হয়নি, এত দূর পর্যন্ত যায়নি আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একবার এগুলো পরেই বুঝাবো নি। আপাতত জাস্ট এটা জেনে রাখো যে এটার সংকেতটা হচ্ছে, এই হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সংকেত আমার, ঠিক আছে? আর আরেকটা ইম্পর্টেন্ট মাঝে মধ্যে আসে, সোডিয়াম বাইকার্বনেট।
সোডিয়াম বাইকার্বনেটের সংকেত হচ্ছে আমার Na2। স্যার হ্যাঁ বলো। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না না, সবার? নেটের প্রবলেম ওর। এই তো দেখা এখন যাচ্ছে। আসছে। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখা যাচ্ছে? না স্যার, আচ্ছা দাঁড়াও। তোমার নেটে প্রবলেম মনে হয়। বাকিরা কি দেখতে পাচ্ছ এটা একটু জানাও। জি স্যার, দেখা যাচ্ছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমি এখন দেখতে পারতেছি না। এখন দেখা যাচ্ছে? এখন চলে গেছে। স্যার, এখন দেখা যাচ্ছে। আসছে। আচ্ছা আসছে। ঠিক আছে, তাহলে আমরা পরের টপিকে যাই। পরের টপিকটা হচ্ছে আমাদের মেইনলি পরমাণুর কণাসমূহ। মানে একটা পরমাণুর গঠনের দিকে এখন আমরা যাচ্ছি, তাই তো? পরমাণুর কণা কয়টা তোমরা তো জানো, এগুলো এগুলো তো 7-8 থেকে পড়ানোর শুরু হয়েছে না এই জিনিসগুলা? না ছিল স্যার, না? ছিল না 7-8-এ? কোনটা 8-এ ছিল না? আমাদের প্রোটন 7 নিউট্রন। থেকে তো নতুন কারিকুলাম ছিল। ও হ্যাঁ আচ্ছা আচ্ছা 7-8 আমরা কিছুই পড়ি নাই। আচ্ছা, 7-8 এগুলো ছিল না, কিচ্ছু ছিল না। না, আচ্ছা মানে নতুন কারিকুলাম ছিল তো তাই এগুলি পড়া হয় নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার পরমাণুর কণাসমূহ মানে পরমাণু কোনটা কত নাম্বারে সেটা না? না, পরমাণুর ভিতরে অ্যাকচুয়ালি কি কি থাকে এটা কি ও তোমরা জানো? হ্যাঁ, জানি এটা। প্রোটন নিউট্রন। কি কি থাকে? এই একটা ইলেকট্রন জিনিস আছে প্রোটন তাই না? নিউট্রন। প্রোটন আর যেটা কি, নিউট্রন। এটাকে আমরা কি বলতে পারি? এই যে প্রথমে যে জিনিসটা, নিউক্লিয়াস নিউক্লিয়াস নিউক্লিয়াস, তাই তো? এর বাইরে হ্যাঁ, কি থাকে? একটা ইলেকট্রন। আবরণের মতো থাকে না আমার, যেটা হচ্ছে এটাকে প্রদক্ষিণ করতে থাকে, নিউক্লিয়াসটাকে, কিছুটা সৌরজগতের মতো। সৌরজগতে কি হয়, সূর্যটা আমার মাঝে থাকে তাই তো, আর বাকি 8টা গ্রহকে সূর্যটাকে কেন্দ্র করে ঘুরতেছে। পড়ছো না এগুলা? হ্যাঁ স্যার। পরমাণুর ক্ষেত্রেও জিনিসটা অনেকটা সেম। এই যে মাঝে যে জিনিসটা থাকে, যেটাকে আমি প্লাস দিয়ে রাখছি, যে প্রথম যে বৃত্তটা, সেটাকে আমরা কি বলে? নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি ঘুরে? ইলেকট্রন। ইলেকট্রন ঘুরে। ইলেকট্রনকে আমরা মাইনাস দিয়ে ইন্ডিকেট করি, ঠিক আছে? তো আপাতত হচ্ছে এই যে গোল দিয়ে রাখি, এই যে গোল দিলাম, গোল দিলাম, এরকম কি করে, কিছু নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন এই নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে আমার ঘুরতে থাকে। আর এই নিউক্লিয়াসটার মধ্যে আমার কি থাকে? আচ্ছা, ইলেকট্রনের চার্জ কি আমার, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভ, তাই তো? আর ভিতরে যেটা থাকে, নিউক্লিয়াসের প্লাস ভিতরে কি কি থাকে? পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ থাকে, বাট কি কি থাকে? নিউক্লিয়াসের ভিতরে প্রোটন, আমার থাকে দুইটা প্রোটন আর কণা, নিউট্রন। যেটা হচ্ছে কি, প্রোটন, আর একটা প্রোটন আর হচ্ছে নিউট্রন। নিউট্রন। Okay. এখন প্রোটনের চার্জ কি প্লাস। প্রোটনের চার্জ প্লাস। আর নিউট্রনের? চার্জ 0। মানে চার্জ বিহীন। সরি, নিরপেক্ষ বলে ফেলছি। চার্জ নিরপেক্ষ মানেও চার্জ জিরোই আর কি, মানে ওর কোনো চার্জ নাই। এখন ওই যে ম্যাথে যখন আমরা পড়ছিলাম, কেমনে পড়ছিলাম যে জিরো, জিরোকে আমরা কি ধনাত্মকও বলতে পারি নাই, ঋণাত্মকও বলতে পারি নাই, তাই না? তার মানে ওটা কি, ওটা তো নিরপেক্ষ। ওইটার সাপেক্ষে আমরা বাকি সংখ্যাগুলোকে মেজার করতেছি, তাই তো? তো নিউট্রন হচ্ছে, নিউট্রনের কোনো চার্জ নাই, ওর চার্জ কত, 0। বাট ইলেকট্রনের আমার চার্জ আছে, তাই না? সেটা কত, নেগেটিভ। হ্যাঁ, আর প্রোটনের আমার চার্জ আছে, সেটা কি, পজিটিভ। পজিটিভ। তো এখন আমরা তো এটা জানি না, পজিটিভ তো নেগেটিভকে আকর্ষণ করে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই যে আমার নিউক্লিয়াসের ভিতরে যে পজিটিভ যে প্রোটন আছে, পজিটিভ চার্জ যুক্ত যে প্রোটন গুলো আমার আছে নিউক্লিয়াসের ভিতরে,
তাইলে এখন সেটাকে আকর্ষণ করে কে ঘুরছে, মানে সেটার প্রতি কে আকর্ষিত হচ্ছে, আমার ইলেকট্রন, তাই না? কারণ ওর চার্জ কি নেগেটিভ, তাই তো? তাইলে এখন আমরা এটাকে তাহলে কি বলতে পারি, আমি যদি বাংলায় যদি বিষয়টা যদি ডেসক্রাইব করি, তাহলে লিখতে পারি যে পরমাণুতে বা পরমাণু তিন তিনটি ধরনের কণা দিয়ে গঠিত, তাই না? হ্যাঁ, তিন ধরনের কণা দিয়ে গঠিত, যেগুলা কি প্রোটন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। নিউট্রন। নিউট্রন আর হচ্ছে ইলেকট্রন। ক্লিয়ার? এখন তাহলে পরমাণুর কেন্দ্রে আমার কে কে থাকে, প্রোটন আর নিউট্রন। আর সেগুলোকে কেন্দ্র করে কে ঘুরে? ইলেকট্রন। আচ্ছা, ইলেকট্রনের ঘোরার যে পথ সেটাকে আমরা কি বলি জানো? কক্ষপথ। কক্ষপথ। তাইলে কি বলতে পারি আমরা? কক্ষপথ বা অরবিটাল। আচ্ছা, ইলেকট্রনকে আমরা যেই জিনিসটা দিয়ে ইন্ডিকেট করি, ঠিক আছে, সেটা হচ্ছে ই, আর উপরে কি দেই, মাইনাস। অর্থাৎ ইলেকট্রন দিয়ে কি পাই আমি, ই। আর ইলেকট্রন যেহেতু নেগেটিভ, তাই আমি উপরে নেগেটিভ বোঝানোর জন্য একটা মাইনাস দিই, ঠিক আছে? এখন আমি যদি কোনো জায়গায় যদি ই মাইনাস লিখি, সেটার মানে কি আমি ওখানে ইলেকট্রন বুঝাইছি সেটা দিয়ে। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এখন আমি কি লিখতে পারি, যে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে ঘুরে ঘুরে বেড়ায়। নির্দিষ্ট কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এটা ক্লিয়ার? কোনো জি সন্দেহ স্যার। আছে? স্যার। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে তোমাদের বইয়ে দেখবা যে হচ্ছে এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যেগুলো আছে, এগুলার হচ্ছে আধান, চার্জ, এরকম কিছু জিনিস আছে আমাদের, ঠিক আছে? তো সেটাই আমরা এখন একবার দেখে নেই। এগুলা হচ্ছে মেইনলি এমসিকিউ তে কিন্তু জিনিসগুলো অনেক আসে, ঠিক আছে? তাহলে এখন আমি যদি বলি যে এই যে ই মাইনাস দিলাম, আমি ই মাইনাস দিয়ে কি বুঝছি, ইলেকট্রন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ইলেকট্রনের যে আধান বা চার্জ, তাই তো, সেটা সেটা কি নেগেটিভ না? হ্যাঁ। নেগেটিভ। তো এখন কুলম বলে একটা জিনিস আছে, ঠিক আছে? কুলম ছিল হচ্ছে একজন বিজ্ঞানী, যে কিনা এই যে নেগেটিভ তো বুঝলাম, বাট নেগেটিভের তো একটা ভ্যালু আছে, তাই না? আমি তো আর ওকে এমনি এমনি তো আমি নেগেটিভ বলি না। ধরো আমি কি বললাম, ধরো তুমি পরীক্ষার হলে স্যার গার্ড দিচ্ছে, তুমি ধরো পরীক্ষার হলে তোমার ফ্রেন্ডের খাতা দেখতেছো, ঠিক আছে? এখন স্যার এসে কি করলো, স্যার এসে তোমাকে, স্যার ধরো দেখে ফেলছে যে তুমি দেখা দেখি করতেছো, তখন স্যার এসে কি করছে, তোমাকে -10 দিয়ে দিল তোমার পরীক্ষার খাতায়। আর তোমাকে যে ফ্রেন্ড দেখাইতেছে তারে ধরো -5 দিয়ে দিল। তাহলে স্যার তো একটা নাম্বার দিল খাতার মধ্যে, তাই না? যে কত মাইনাস হ্যাঁ। মাইনাস হবে কার খাতা থেকে। তো এখন স্যার যদি কোনো নাম্বার না দিয়ে দুইজনেরই যদি মাইনাস দিয়ে যেত খাতার উপরে, যে শুধু মাইনাস লিখে দিয়ে গেল, তাহলে কত মাইনাস করবে এটা কি কেউ বুঝতো? যে স্যার খাতা দেখবে সে কি বুঝতো কত মাইনাস করবে? না। বুঝতো না তো। তার মানে হ্যাঁ, ঠিক আছে, মাইনাস স্যার বুঝছে যে ঠিক আছে ওদের নাম্বার কিছু বাদ যাবে, বাট কত বাদ যাবে এটা তো আর আমরা বুঝতে পারলাম না, তাই না? তাহলে এখন ইলেকট্রন আর প্রোটনের চার্জ পজিটিভ, নেগেটিভ আর পজিটিভ এটা বুঝলাম, কিন্তু সেটার ভ্যালুটা কত সেটাও তো আমাদের জানা উচিত, তাই না? বা জানা জরুরি। তো সেই জিনিসটা কে বের করছে, আমার একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে কুলম, ঠিক আছে? তো এখন কুলম কি করছে, যে ভ্যালুটা সে বের করছে সেটা হচ্ছে ইলেকট্রন আর প্রোটনের চার্জের ভ্যালুটা তো সেম, চার্জ। এটা তো তোমরা জানো, তাই না? জি মানে স্যার। টোটাল পরমাণুর যে চার্জ সেটা কত, একটা পরমাণুর চার্জ কত? নিরপেক্ষ। নিরপেক্ষ, মানে 0। কিন্তু হচ্ছে আমার প্রোটনের চার্জ তো পজিটিভ আমি বলতেছি, আর ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ আমি বলতেছি, তাই না? হ্যাঁ। তাহলে ওটা যদি 0 যদি হইতে হয়,
তাহলে কি আমার ইলেকট্রনের যেই চার্জ সেটা যতটুকু নেগেটিভ, প্রোটনের চার্জটা কি ঠিক ততটুকু পজিটিভ হইতে হবে না আমাকে, না হলে কি ওটা হ্যাঁ। জিরো হবে? এখন আমি বললাম যে ইলেকট্রনের চার্জ হচ্ছে, আমি বললাম যে ইলেকট্রনের চার্জ হচ্ছে আমার -3, আর প্রোটনের চার্জ হচ্ছে আমার +1। তাহলে পরমাণুর টোটাল চার্জ তো তাহলে আমার জিরো হইলো না, তাই না? কত হইলো? সেটা তো -2 হয়ে গেল। কিন্তু আমি কি জানি পরমাণুর চার্জ হচ্ছে জিরো, তাই না? হ্যাঁ। তাইলে প্রোটনের চার্জ আমার কতই হইতে হবে? 0ই হতে হবে। না না, 3 হতে হবে। -3 হতে হবে। +3 হইতে হবে, না হলে তো এটা জিরো হবে না, তাই না? তাহলে এখন এখানে যে নাম্বারটা, সেই নাম্বারটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻19। এটা হচ্ছে আমার চার্জের যেই সংখ্যাটা আর কি, ঠিক আছে, আধানের যে সংখ্যাটা, যে সেটা কত কুলম। আর এটা যেহেতু বিজ্ঞানী আবিষ্কার করছে, বিজ্ঞানী কুলম, তাই সে কি করছে, যে এককটা রাখছে, সেই এককটার নাম সে কি দিয়ে দিছে, কুলম। ওকে, তাইলে এখন ইলেকট্রনের চার্জ আমি সে কি বের করছে, -1.6 ইন্টু 10⁻19 কুলম, তাই তো? তাইলে এখন যদি পরমাণুর চার্জ যদি জিরো হইতে হয়, তাহলে আমার প্রোটনের চার্জ কত হবে, কত হইতে হবে? +1.6 into 10⁻19। তাই না? হ্যাঁ, আর নিউট্রনের চার্জ তাহলে আমার কত হবে? 0। 0 কুলম, রাইট। ওকে, এবার তো এটা তো তাহলে বুঝছো, তাই না? আচ্ছা, এখন হচ্ছে, তো এগুলার চার্জ আছে বুঝলাম, সবকিছুই আছে বুঝলাম, এগুলার তো একটা নির্দিষ্ট ওয়েটও আছে, তাই না? ওয়েট ছাড়া তো আর কিছু হয় না, তাই না? না। আচ্ছা, ওয়েটের আগে আমি যেটা বুঝে বলে নেই, সেটা হচ্ছে আপেক্ষিক আধান। আপেক্ষিক আধান জিনিসটা কি? যে আমি কোন একটা রেফারেন্স লাইনের সাপেক্ষে আমি হচ্ছে কারটা কত হইতে পারে, কার আধানের মান কত হইতে পারে, যেমন এটা তো -1.6 ইন্টু 10⁻19, এটা তো বুঝলাম। কিন্তু আপেক্ষিক আধান বলতে ধরো এটা কি পজিটিভ না নেগেটিভ, এটা আমি হচ্ছে ডিটারমাইন করতেছি, ঠিক আছে? তাহলে এখন আমার নিউট্রনের আধান কি, জিরো। তাহলে এটার আপেক্ষিক আধানও কি হওয়ার কথা, জিরোই তো 0। হওয়ার কথা, তাই না? 0। আর হ্যাঁ। প্রোটন যেহেতু পজিটিভ, তো সেটা আমি +1 আমি ধরে নিচ্ছি, ঠিক আছে? যে আমি যদি ধরি যে প্রোটন যেহেতু পজিটিভ, আচ্ছা, তো আমি আর মানে অন্য কোনো সংখ্যা আমি নিলাম না। আমি হচ্ছে, যেমন ধরো তোমরা যখন পরীক্ষা দাও একটা, কি করো, যে 100-100 এর মধ্যে পরীক্ষা দাও না, তো এটা হচ্ছে একটা রেফারেন্স ভ্যালু। তো এরকম একটা রেফারেন্স ভ্যালু সে কি ধরে নিছে, যে সেটা হচ্ছে প্রোটনেরটা আমি ধরে নিলাম +1। তাহলে এখন আমার ইলেকট্রনের আপেক্ষিক আধান কি হবে? -1। -1। তাহলে এটা হচ্ছে কি গেল, আমার আপেক্ষিক আধানের যে বিষয়টা সেটা গেল, ঠিক আছে? তা এখন হচ্ছে যে ভর, তো প্রত্যেকটা জিনিসেরই তো একটা ভর আছে, এটা তো আমরা জানি, তাই না? হ্যাঁ। এখন কার ভর কত? তো ভর যখন সে যখন ভর যখন ডিটারমিন করলো তিনটা কণারই, তো সে দেখলো যে ইলেকট্রনের ভর কত, সেটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, ঠিক আছে? সে আবার কি করলো, সে প্রোটনেরটা আবার বের করলো। প্রোটনেরটা বের করে কত দেখলো, 1.673 ইন্টু 10⁻24 কত গ্রাম, তাই না? আর কি আসলো এখানে, বাকি কি থাকলো, নিউট্রনেরটা সে যখন বের করলো, সেটা কি দেখলো, 1.675 ইন্টু 10⁻24 গ্রাম, তাই তো? এখন আমি যদি বলি যে হচ্ছে, আচ্ছা বলতো ইলেকট্রনের ভর কত কেজি, লিখে দিছি না এখানে, কি লেখা, গ্রামে লেখা। লেখা। গ্রামে লেখা, তাহলে কেজিতে কত হবে, কে বলতে পারবা? গ্রাম থেকে কেজিতে নিতে গেলে আমরা কি করি,
1000 দিয়ে ভাগ। 1000 দ্বারা এক ভাগ হাজার করে দিয়ে ভাগ দিই। তাহলে এখন ক্যালকুলেটরে এই যে ইলেকট্রনের যে ভরটা যেটা আমি গ্রামে লিখছি 1000 দিয়ে ভাগ দিয়ে দেখো তো কত স্যার হয়। 9.11 ইন্টু 10 ইনভার্স 31 আসে। 31। তার মানে কি ওখানে 10 ইনভার্স 3 যোগ হচ্ছে তাই না? তো 10 ইনভার্স 3 যোগ হওয়া মানে কি -28 -3, তাই তো? তাহলে কত আসে -31, তাই না? মানে উপরে হ্যাঁ মাইনাস আমার যেটা আছে সেটার সাথে তো আর 3 যদি আমি যোগ করে দেই তাহলে কত আসে -31, সেটা তাইলে আমার ওটা কেজিতে হয়ে যায় না? বুঝতেছো? ধরো আমি স্যার। লিখলাম যে হচ্ছে এটা হচ্ছে 1 গ্রাম লিখলাম, ঠিক আছে? এখন আমি বললাম 1 গ্রাম সমান কত কেজি, তুমি সেটাকে কি করবা? 1000 দিয়ে ভাগ দিবা। 1000 দিয়ে ভাগ দেওয়া মানে কি 10 ইনভার্স 3 কেজি হইলো না? বুঝতে পারছো? হ্যাঁ তো এখানেও তো আমি সেম কাজই করছি, 1000 দিয়ে ভাগ দিছি। তো এখন আমার যখন এই যে 10 ইনভার্স 28 এর সাথে আমি যখন হচ্ছে এই যে 10 ইনভার্স মানে 10 ইনভার্স 3 যখন আমার এখানে আবার হচ্ছে তোমার আসতেছে, ঠিক আছে? আমি 1000 দিয়ে ভাগ দেওয়ার পরে কি হইলো, এটা তো জানো সূচকের ম্যাথগুলো কি তোমরা করছো বা দেখছিলা এর আগে কেউ, বা এটা জানো না 10 ইনভার্স 3 এটা উপরে গেলে যে প্লাস হয়ে যায় এরকম কোনো কিছু করছো তোমরা? স্যার দেখছি, এখন ওই অধ্যায় যাই নাই, আচ্ছা গণিতে আছে একটা আচ্ছা অধ্যায়। ঠিক আছে, তাইলে আচ্ছা এত কিছু বুঝার আমাদের দরকার নাই। তো সিম্পলি যদি বলি তাহলে কি হয়, কোনো কিছু গ্রাম থেকে কেজিতে নিতে গেলে আমরা কি করি, আমরা কি ওটাতে 1000 দিয়ে ভাগ দিই, তাই না? এটাই তো, এছাড়া তো আমাদের আর কোনো কাজ নেই। 1000 দিয়ে ভাগ দিলে কত হবে, যেটা হবে সেটাই। -31 আসে, এখানে -27 আসবে, এখানে -27 আসবে, তাই তো? তো এখন এইগুলা হচ্ছে আমার প্রোটন, নিউট্রন আর ইলেকট্রনের ভর। তো এখন আপেক্ষিক ভর নামে একটা জিনিস আছে। তো সেটা কি, এই যে এটা দেখো ইলেকট্রনের ভরটা কি খুবই ছোট না? মানে তোমার হচ্ছে এখানে যত আছে প্রোটনের ভরটা যত তার চেয়ে ইলেকট্রনের ভরটা কি অনেক ছোট, তাই না? এখন মনে করো যে একটা নদী আছে, আচ্ছা ওকে, ধরো একটা নদী আছে, তো তুমি নদী থেকে 1 বালতি জল তুললা। এখন তুমি যদি নদী থেকে 1 বালতি জল তুলে বললো যে আমি নদীর জল তো অনেক কমাই ফেলছি, তাহলে কি হবে? মানে কোথায় নদীর জল তো অনেক বেশি, সেই জায়গায় কি তোমার ওই 1 বালতি জল কি এত ম্যাটার করতেছে? করতেছে না তো, তাই হ্যাঁ না? স্যার। স্যার করতেছে কিভাবে? কেমিস্ট্রির ভাষায় তো কমতেছে। কেমিস্ট্রির ভাষায় ম্যাটার করতেছে, বাট হচ্ছে আমি যদি এখানে তো এখানে কি কেমিস্ট্রি হইতেছে, আমি যে জায়গাটা বুঝাইতেছি এটা তো মেইনলি ম্যাথের আন্ডারে পড়তেছে না বলতে গেলে? এখানে তো আমরা জি ভট্টর নিয়ে স্যার। আলাপ আলোচনা করতেছি। মানে বিষয়টা ওইভাবে চিন্তা করো না যে কেমিস্ট্রির বিষয়ে কি হইতেছে না হইতেছে, তুমি জাস্ট চিন্তা করো যে হচ্ছে তোমাকে আমি বললাম, ধরো এটা তো কখনো সম্ভব না, কিন্তু বললাম যে তোমার এই এই নদীতে নদীতে মানে ধরো একটা নদীতে যে পরিমাণ পানি আছে, ঠিক আছে? তো সেই পানি থেকে আমি যদি 1 বালতি পানি যদি নেই, তাহলে তোমার নদীর পানির তো খুব একটা তো চেঞ্জ আমার হচ্ছে না, তাই না? মানে ওর তো চেঞ্জটা তো আমার জিরোর কাছাকাছি, তাই তো? তো এখানে দেখো ইলেকট্রনের যে ভরটা আমার সেটা হচ্ছে খুবই ছোট, খুবই ছোট হওয়ার কারণে ওইটা হচ্ছে ভরের মধ্যে আর ওইটা ওইভাবে কনসিডার করে না। তো কনসিডার না করার কারণে ওরা কি করে, এই ইলেকট্রনের যে আপেক্ষিক ভর সেটাকে 0 ধরে নেয়। আর হচ্ছে প্রোটনের যেটা ওইটার তো ভর আছে একটা, সেটাকে ওরা 1 ধরে নেয়, আর নিউট্রনের যেটা সেটাকে ওরা 1 ধরে নেয়, ঠিক আছে? বুঝতে পারছো? কারণ হচ্ছে ইলেকট্রনের চেয়ে প্রোটন আর নিউট্রনের ভর অনেক বেশি, এতটাই বেশি যে হচ্ছে ইলেকট্রনের যে ভরটা আছে সেটাকে আমরা প্রায় 0ই বলতে পারি, যে ওইটার কাউন্ট করলেও কি না করলেও কি আমাদের জন্য ওইটা খুব একটা আহামরি কোনো কিছু না। মানে কাউন্ট করাও যায় না করাও তা, বিষয়টা অনেকটা এরকম। বুঝতে পারছো? তাই আমরা জি আপেক্ষিক স্যার। ভরটা ইলেকট্রনেরটা 0 ধরে নিচ্ছি, প্রোটনেরটা যেহেতু বেশি অনেক সেটা 1 ধরে নিচ্ছি, নিউট্রনের যেহেতু অনেক বেশি সেটাকে আমরা 1 ধরে নিচ্ছি। তো এই যে এই জায়গাটুকু যেটা পড়াইলাম না, এই যে আপেক্ষিক আধান, আপেক্ষিক ভর, এই যে চার্জ কত, ভর কত, এই শুধু মনে করো এই যে তোমার কাছে এখন যে পেজটুকু আছে, ধরো এই পেজটুকু থেকে তুমি একটা এমসিকিউ মিনিমাম পাবাই, 2টাও পাইতে পারো। এই জায়গাটা এতটাই ইম্পর্টেন্ট, এসএসসি তে গিয়েও দেখবা এখান থেকে একটা কোশ্চেন আসছে। তো তোমরা তো বুঝছো এই জিনিসগুলো, তাই না? কারো কি কোনো জায়গায় কনফিউশন আছে? না স্যার। না স্যার। কারোর কনফিউশন থাকলে বলতে পারো,
এটা কিন্তু খুব ভালোভাবে বোঝা লাগবে, নাহলে কিন্তু তুমি একটা এমসিকিউ ভুল করবা। আচ্ছা, তাহলে যদি কনফিউশন না থাকে, তাই তো আমি আশা করলাম যে তাহলে তোমরা বুঝছো। তো আজকে তাইলে এতটুকুই থাক, আমাদের এতটুকুই। তোমরা হচ্ছে বই থেকে পড়ে নিও, যতটুকু পড়াইলাম এই জিনিসগুলো আরেকবার একটু দেখে নিও। যৌগের সংকেত আমি যেগুলো দেখাইলাম, যৌগ মূলকের সংকেত, ওগুলা একটু দেখো মুখস্থ হয় নাকি। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে সামনের যে টপিক গুলো আছে সেগুলা পড়া শুরু করব, পরমাণুর মডেল টডেল এসব। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত।